দর্শক, স্বাগত আপনাদের সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবরে। বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ট্রেলা। জানিয়ে দেব আলোচনায় থাকা সবগুলো খবর। সংঘাতময় আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকটাই স্বাভাবিকতা ফিরেছে জনজীবনে। এরই মধ্যে সচল হতে শুরু করেছে ধ্বংসস্তূপে থাকা থানাগুলো। ট্রাফিক পুলিশও ফিরেছে তার দায়িত্বে। তবে এখনই খুলছে না প্রাথমিক বিদ্যালয়গুলো। কেন খুলছে না সেই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় বলেছেন, সামগ্রিকভাবে এখন একটা অস্থিরতা তৈরি হয়েছে, আর বাচ্চারা খুব ছোট। অস্থিরতা যদি না কমে, সমস্যাগুলো থাকে, তাহলে তো মানুষ বাচ্চাদের স্কুলে পাঠাতে আগ্রহ বোধ করবে না। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়ে সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এখন নতুন করে শুরু করতে হবে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের ফলে আমার কাঁধে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা আমি পালন করে যাব। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর মহাপরিচালক বদল হয়েছেন। এই পদে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে। এছাড়া আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে সময় দিতে তারা রাজি। পাঠক, দুর্নীতি আর অনিয়মের মধ্যেও বাংলাদেশ যতটা এগোচ্ছিল তাতে ধাক্কা দেয় ইউক্রেন যুদ্ধ। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। এইরকম একটি সময়ে বাংলাদেশের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে, এ বিষয়ে আমরা কথা বলবো এখন আমাদের সহকর্মী আব্দুর রহিম হারমাছির সঙ্গে। আব্দুর রহিম হারমাছি, আপনাকে স্বাগত। আপনাকে স্বাগত, দর্শকদেরও স্বাগত। সরকার পতনের আগে তো ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের একটা অভিযোগ ছিল এবং তার প্রভাব পড়েছিল অর্থনীতিতেও। এখন অর্থনীতি কোন অবস্থায় দাঁড়িয়ে, বিশেষ করে যেগুলো মূল সূচক, রিজার্ভ, মূল্যস্ফীতি, রাজস্ব আদায়, এগুলোর কি অবস্থায় আছে? এমনি সার্বিকভাবে যদি বলা যায় তাহলে অর্থনীতির অবস্থা বা সামষ্টিক অর্থনীতির অবস্থা খুব ভালো অবস্থায় নেই। নেই মানে এইভাবে বলা যায় যে গত ৩-৪ বছর ধরেই অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা ছিল এবং সেটা ক্ষমতার পরিবর্তনের পরেও অব্যাহত আছে। আপনাকে কিন্তু একটি বিষয় খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে একটার পর একটা ধাক্কা কিন্তু লেগেছে আমাদের অর্থনীতিতে। আপনি যদি একটু পেছনের দিকে যান তাহলে দেখতে পাবেন যে সেই ২০২০ সালের মার্চ থেকে করোনা মহামারী শুরু হলো। ২ বছরের করোনা মহামারীর ধাক্কা কাটতে না কাটতে আরেকটি বড় ধাক্কা আসলো, সেটি কিন্তু আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হলো। সেটা থাকার মধ্যেই সেই যুদ্ধের ধাক্কাটা কিন্তু এখনও লেগে আছে। কারণ যুদ্ধর কারণে জ্বালানি তেল, খাদ্যপণ্য সহ সব পণ্যের দাম বেড়ে গিয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও তার প্রভাব পড়েছিল। ডলারের বাজার অস্থির হয়ে পড়েছিল। সেই যে ওই সময়ের যদি বলেন আপনি ৮৬, ৯০, ৮৭ টাকার ডলার কিন্তু এখন বাড়তে বাড়তে ১১৮ টাকায় চলে গিয়েছে। এই মাঝখানে কিন্তু আরেকটি মধ্যপ্রাচ্যের একটি যুদ্ধের ছোট হোক সেই প্রভাব কিন্তু আমাদের অর্থনীতিতে লেগেছে। সবশেষ যেটা হলো এই যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জুলাই মাসের অর্ধেকটা সময়, অর্থাৎ শেষের দিকে জুলাইয়ের ১৫ থেকে পুরো জুলাই মাস পর্যন্ত ৫ দিন ব্যাংক বন্ধ ছিল, কারফিউ, সহিংসতা, সেটার একটা প্রভাব কিন্তু আমাদের অর্থনীতিতে পড়েছিল। তারপর যেটা হলো আপনার ক্ষমতার পট পরিবর্তনের পর, অর্থাৎ ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর সেই আরেকটি ধাক্কা লাগলো আমাদের অর্থনীতি। শেষ ধাক্কাটা কিন্তু এখনও অব্যাহত আছে। আমরা যদি বলি যে যদি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তাহলে কিন্তু আমাদের অর্থনীতির এমনিতেই একটি খারাপ অবস্থার মধ্যে ছিল। আমাদের অর্থনীতি কিন্তু আরও খারাপ হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় কাজ যেটা সরকারের পক্ষ থেকে করা উচিত, সেটা হচ্ছে একটি হচ্ছে যে দেশের অভ্যন্তরে যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। আরেকটি বড় বিষয় সেটি হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে এই যে সহিংসতা, এই যে এত মৃত্যু,
এত কিছুর মানে জাতীয় সংসদ ভবনে ভাঙচুর, হামলা থেকে, গণভবনে হামলা থেকে শুরু করে সারা দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি বা ধ্বংসাত্মক পরিস্থিতি দেখা দিয়েছিল, এইটার কারণে যে আন্তর্জাতিক অঙ্গনে যে বাংলাদেশের ভাবমূর্তি যতটা ক্ষুণ্ণ হয়েছে, সেই ভাবমূর্তিটাকে দ্রুত ফিরিয়ে আনতে হবে। তা না হলে আমাদের অর্থনীতি সামনের দিনগুলোতে আরও খারাপের দিকেই যাবে বলে আমার মনে হচ্ছে। নতুন একটা সরকার গঠিত হয়েছে, এই সরকারের মূল চ্যালেঞ্জগুলো কি কি হবে? অর্থনীতিবিদরা কি বলছেন? না, এমনিতে আমি আলাপ করে দেখেছি গত কয়েকদিনে। মূল চ্যালেঞ্জ আমি একটু ইঙ্গিত দিলাম যে প্রথম কাজটাই করতে হবে, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো। এখনও কিন্তু সারা দেশে ছোটোখাটো যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বা বিতান যেগুলো আছে, সেগুলো কিন্তু ভালোভাবে খুলছে না। একটা ভয়, আতঙ্ক, থমথমে অবস্থা বিরাজ করছে। তো সেই কারণে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। আর একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে যে অস্থিরতা আছে, একটা ভয় আছে, আতঙ্ক আছে, সেটা ফিরিয়ে আনতে হবে। আরেকটি বড় যেটা কাজ, যেটা বিগত সরকার বারবার চেষ্টা করে করতে পারেনি, সেটি হচ্ছে যে আমাদের দ্রব্যমূল্য, অর্থাৎ বাজারে যে অস্থির পরিস্থিতি, সেই বাজারের উত্তাপটা যে করেই হোক কমাতে হবে। অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি যে মূল্যস্ফীতি কমিয়ে আনতেই হবে। কারণ এই বিগত সরকারের প্রতি মানুষের যে ক্ষোভ ছিল, তার একটি অন্যতম কারণ যদি আমরা বিচার বিশ্লেষণ করে দেখি, তাহলে কিন্তু এই যে বাজারের অস্থিরতা বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিন্তু তার একটি প্রভাব আমরা দেখেছি। আপনি মানে আরেকটি খারাপ সংবাদ যেটা হচ্ছে, সেটি হচ্ছে যে আজকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূল্যস্ফীতির সবশেষ তথ্য দিয়েছে। সেটি যে তথ্য, সেটি খুবই উদ্বেগজনক একটি তথ্য। আপনার সার্বিক মূল্যস্ফীতি এক লাফে আমরা অর্থাৎ জুলাই মাসের যে তথ্য দিচ্ছে, সার্বিক মূল্যস্ফীতি আপনার 11.66% উঠে গিয়েছে, যেটা আপনার জুন মাসে ছিল 9.72%। একই সঙ্গে খাদ্য মূল্যস্ফীতি সেটা বেড়ে 14% ছাড়িয়ে গেছে, 14.1% হয়ে গিয়েছে। এই কারণে এখন এমনিতে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ছিল, এই পরিস্থিতিতে এই যে অস্থিরতা চলছে, মানে পরিবহনের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু জুলাই মাসে মূল্যস্ফীতি আরও বেড়ে গেল। এখন এই মূল্যস্ফীতি কমানো একটি বড় চ্যালেঞ্জ নতুন সরকারের জন্য। সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ তো অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি কি কি পরিকল্পনা সাজিয়েছেন, সে বিষয়ে কিছু জানতে পেরেছেন? এখন যদি বলেন, ওই অর্থে উনি 2 দিন কথা বলেছেন দায়িত্ব নেওয়ার পর। প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলে যেটা উনি আভাস দিয়েছেন যে দেশের অর্থনীতিটা একটা গতি হারিয়েছে। তবে একদম যে খারাপ অবস্থার মধ্যে একদম যে ডুবে গেছে তা না, গতি হারিয়েছে। সেই গতিটা পুনরুদ্ধার করাই হবে ওনার জন্য সবচেয়ে বড় কাজ বা প্রথম কাজ। উনি কয়েকটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সেটি হচ্ছে যে আমি যেটি বললাম যে মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে জোরালো পদক্ষেপ নিতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষেত্রে নিতে হবে, ব্যবসায়ী উদ্যোক্তাদের মধ্যে যেন আস্থা ফিরে আসে, তারা যেন বেসরকারি খাত যেন আগের মতো নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে। ব্যাংকিং সেক্টর আমরা ঢেলে সাজানোর কথাও বলেছেন। যেহেতু উনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন, সেহেতু উনি এই বিষয়টির দিকেও জোর দিয়েছেন। যেহেতু আমরা লক্ষ্য করছি, কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সবগুলো ব্যাংকেই কিন্তু এক ধরনের অস্থিরতা চলছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিমধ্যে পদত্যাগ করেছেন, ডেপুটি গভর্নররাও পদত্যাগ করবেন বা করেছেন, এরকম বিষয়টি আছে। অন্যান্য ব্যাংকগুলোতেও কিন্তু এক ধরনের অস্থিরতা চলছে। আপনি লক্ষ্য করবেন যে গতকাল ইসলামী ব্যাংকের ওই আগের যারা মালিক ছিলেন বা উদ্যোক্তা ছিলেন, তারা দখলের জন্য গোলাগুলি পর্যন্ত হয়েছে। অন্যান্য ব্যাংকগুলোতেও কিন্তু এই অস্থিরতা আছে। সেদের ব্যাংকিং খাত কিন্তু একটি স্পর্শকাতর খাত। কারণ ব্যাংকগুলোতে যদি এইগুলা অস্থিরতা চলতে থাকে, এক ধরনের দখল পাল্টা দখল চলতে থাকে, তখন কিন্তু মানুষ ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেবে। তখন কিন্তু আরেক ধরনের আতঙ্ক তৈরি হবে। তো সব কিছু মিলিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ আছে সরকারের সামনে। সেটি মাননীয় নতুন অর্থ উপদেষ্টা স্বীকারও করেছেন, এবং ধাপে ধাপে সেই অস্থিরতাগুলো দূর করার জন্য উনি পদক্ষেপ নেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পরশুদিন, এবং গতকালও তিনি কথা বলেছেন, একই কথা বলেছেন। আব্দুর রহিম হারমাছি, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। এছাড়া সরকার পতনের ধাক্কা কোন কোন ব্যাংকে, এমন একটি লেখা রয়েছে সকাল সন্ধ্যার পাতায়। চট্টগ্রাম বন্দরে জাহাজ জট, সংকটে রপ্তানি, এমন একটি লেখাও প্রকাশ করেছি আমরা। এসব পড়তে ক্লিক করতে হবে সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।